উর্মির এই নিয়ে যতটা আহত তার চেয়ে দ্বিগুণ তিনগুণ মর্মাহত তিনি যখন একটি দায়িত্বশীল অবস্থানে থেকে, একটা মানুষের তো মানবতা বোধ থাকে, উনি কি করে আবু সাইদের মৃত্যুটাকে সন্ত্রাসী মৃত্যু বলতে পারেন? এই ধরনের বক্তব্য দিয়ে দিয়ে ফেলাটা অনেক বেশি ইনসেনসিটিভ ইরেসপন্সিবিলিটির একটা মানে আমার মনে হয় যে সেটা ওনার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটি নিয়েও আমাদের চিন্তা করা উচিত। আমি কখনোই মনে করি না, কোনোভাবেই মনে করি না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মানে মুছে ফেলার কোনো সুযোগ আসলে আছে। দেখুন, আমার জন্য এটা না খুবই একটা অস্বস্তিকর পরিস্থিতি, এই জন্য যে আমি এবং আপনি এই যে মামুন ভাই বা আমরা যাকে নিয়ে আলাপ করছি সেই আলাপটা আসলে কেন করছি, এই আমার মনে হয় এটার মধ্যে একটা উত্তর আছে। কারণ এই মুহূর্তে দেশের বিভিন্ন পরিস্থিতিতে আপনি খেয়াল করে দেখবেন নানা ধরনের ষড়যন্ত্র অ্যাক্টিভ, হ্যাঁ, এবং বিভিন্ন সংগঠনের ষড়যন্ত্র। আমি বলবো না যে একচ্ছত্রভাবে শুধু বিগত রেজিমেরই এখানে নানা ধরনের একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি করার জায়গা আছে, তার পাশাপাশি আরো নানাবিধ সংগঠনের কিন্তু একটা অশান্তিকর পরিবেশ, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন বা আরো বৃহত্তর ভাবে কোনো গোষ্ঠী বলেন, গ্রুপ বলেন, প্রত্যেকেরই কিন্তু একটা চাহিদা আছে যে বাংলাদেশকে আমরা একটা আহ সমস্যাজনক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে পারলে আমাদের আলটিমেটলি দুটো গোল সামনে চলে আসে। আপনি খেয়াল করবেন যে আজকেই কিন্তু আপনার আমেরিকার থেকে বলা হয়েছে যে বিগত 2 মাসে মানবাধিকার মানে গত কয়েক মাসে বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। আমি এই বিষয়গুলোকে একটা একটার সাথে কানেক্ট করতে চাই, তার কারণ হচ্ছে আপনি যদি পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ দেখেন, অল অফ এ সাডেন আমরা কেউ কি, আপনি খেয়াল করে দেখবেন, আমি একটু খেয়ালও করছিলাম যে উনার একটি যে পেজটি আছে সেই পেজটিও কিন্তু উনি কিন্তু ওইভাবে পাবলিকলি তার ফেসবুক প্রোফাইল শেয়ার করেন না। হঠাৎ করে উনার পেজটি কিন্তু, উনি যে পেজটি খুলেছেন সেটি মাত্র 2 দিন আগে খোলা একটা পেজ। আবার হুম, উনার ফেসবুকের ক্ষেত্রে খুব সিলেক্টিভ সিলেক্টিভ জিনিস কিন্তু ওপেন করা। তো এই খুব হঠাৎ করেই এই যে একটা পরিস্থিতি, আবার আপনি সামনে দুর্গাপূজা আসছে সেটা নিয়ে আমরা অনেকে অনেকভাবে অড়ি ডাকছি, আমাদের চারপাশে কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব অ্যাক্টিভ আছে। এখন ব্যাপারটা কি হয়, কি আমাদের মাথায় শুধুমাত্র এটা না, আপনি খেয়াল করে দেখবেন আমাদের বিগত রেজিমের পুনর্বাসনের একটা প্রক্রিয়া চালু আছে, আমাদের হুম, পার্শ্ববর্তী রাষ্ট্রের এক ধরনের মিডিয়া ডিসইনফরমেশন মিসইনফরমেশনের জায়গা চালু আছে, আমাদের উগ্র মৌলবাদী গোষ্ঠী নানাভাবে অ্যাক্টিভ আছে, তারা যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি প্রমাণ করতে যাচ্ছে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক একটা দেশ, সেটা প্রচুর অর্থ নানা দিক থেকে আসছে এবং অর্থের একটা ফ্লো সেটা যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। অন টপ অফ দ্যাট, যেটি মামুন বাবু বললেন যে বিভিন্ন ধরনের মিডিয়া মিডিয়া কর্মী, এবং এটাও বলা হয়েছে যে বিগত রেজিমের নাকি আপনার প্রায় 10-20 হাজার মিডিয়া অ্যাক্টিভ কর্মী আছে, তারাও অ্যাক্টিভ হওয়া শুরু করেছে। তাহলে এই যে এতগুলো পরিস্থিতি, আমার কাছে মনে হয় যে এটি এটি একটা পরিস্থিতির ফসল। মানে আপনি লিখে নিতে পারেন, নট অনলি উর্মি, আপনি অতি সত্বর অতি দ্রুত আরো এরকম কতগুলো মানুষকে কিন্তু দেখতে পারেন। তার কারণ কি? কারণ প্রশাসনের লেয়ারে লেয়ারে স্তরে স্তরে আপনার বিগত রেজিমের লোক আছে, প্রশাসনের লেয়ারে লেয়ারে বিভিন্ন, শুধু বিগত রেজিম না, আমি বলবো বিভিন্ন পন্থীর লোক আছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে একটি আনস্টেবল অথবা ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট হিসেবে যত আপনার সামনে করা যাবে তত সহজে আপনার আগের বিগত যে রেজিম তার পুনর্বাসনের ব্যাপারটা কিন্তু আসবে। আপনি খেয়াল করে দেখেন জায়জান দিন পত্রিকা, তারপরে গুগল, সম্ভবত তার নামটা আমি ঠিক মতো বলতে পারছি না, আমার মনে করতে পারছি না, উনি টাইমসের একটা ইস্যুতে বলছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনেক সুযোগ আছে। এই যে ভাষাগুলো খেয়াল করে দেখেন, অল হুম। অফ এ সাডেন প্রত্যেকটা ইকুয়েশন সামনে কেন আসছে, তার কারণ হচ্ছে কোনো না কোনো পক্ষ, কোনো না কোনো গ্রুপ, কোনো না কোনো মাধ্যম এখানে অ্যাক্টিভ হয়েছে। তাহলে এখন আমরা সেই অ্যাক্টিভেশনটাকে কিভাবে থামাবো সেটা কিন্তু আমাদের জন্য একটা খুব বড় কনসার্ন। এখন কথা হচ্ছে কি, আপনার আমি না উর্মির এই নিয়ে যতটা আহত তার চেয়ে দ্বিগুণ তিনগুণ মর্মাহত তিনি যখন একটি দায়িত্বশীল অবস্থানে থেকে
একটা মানুষের তো মানবতা বোধ থাকে। উনি কি করে আবু সাইদের মৃত্যুটাকে সন্ত্রাসী মৃত্যু বলতে পারেন? এই হেন দায়িত্বহীনতা। হ্যাঁ, কারণ কি আপনি একজন জনগণের একজন সেবক, তাই না? আপনার আপনার যে ব্যুরোক্রেসি পাওয়ার, আপনি সেখানে একটা তদন্ত সাপেক্ষ হতে পারতো, আপনি সেই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারতেন, কিন্তু তার মৃত্যুকে এই ধরনের বক্তব্য দিয়ে দিয়ে ফেলাটা অনেক বেশি ইনসেনসিটিভ ইরেসপন্সিবিলিটির একটা মানে আমার মনে হয় যে সেটা ওনার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটি নিয়েও আমাদের চিন্তা করা উচিত। কারণ তা না হলে এই যে উনি যে বলেছেন, উনি যত সহজে বলেছেন যে আবু সাইদের পরিবারে যাওয়ার ডিজেলের কস্ট কে দিবে, তত হুম। সহজে উনি কখনো প্রশ্ন তুলেছিলেন যে যখন বিগত রেজিমের বিভিন্ন সংলাপ, মানে মনে করেন ক্লাইমেট চেঞ্জের সংলাপ অথবা আপনার জাতিসংঘে যাওয়ার সংলাপ, তার সাথে যে পুরো 40-50 জনের একটা বহর যেত, সেই খরচের ব্যয়ভার নিয়ে কি উনি প্রশ্ন তুলেছেন? তোলেননি। আরেকটা কথা আমি বলতেই চাই, রিসেট বাটনের এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এটি ইচ্ছাকৃত একটা মিস ইন্টারপ্রিটেশন। আমরা একটা কথা বলি, সেটাকে বলি হচ্ছে আপনার পাঠের অযোগ্যতা। হ্যাঁ, দেরিদা বলেছেন আপনার কারো কথাকে যদি আপনি পাঠ না করতে পারেন, রিসেট শব্দের অর্থ কি? যে আমি আমার লাইফে ধরেন অনেক স্ট্রাগল গেছে, এখন আমি আমার জীবনটাকে আবার রিসেট রিসেট করতে চাচ্ছি, রিস্টার্ট করতে চাচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি আবার, রিসেট মানে কি? আবার সেট করা। রিসেট হ্যাঁ, এটা আমার ফরম্যাট ঠিক আছে, নয়, আপনি যেটা সেখানে বললেন। একটা কথা আছে। ভয়েস হুম। আমেরিকার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার উনি কিন্তু একটা কথা বলেছেন যে ছাত্ররা বলেছে, অন রেফার অন স্টুডেন্টস, স্টুডেন্টস থেকে। তো উনি যে কথাটা বলেছেন সেটার একটা মিস ইন্টারপ্রিটেশন পলিটিক্যাল কর্মীরা করবেন, আওয়ামী লীগ যারা করেন তারা করবেন, এটা খুবই প্রত্যাশিত। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই, কারণ এটা তাদের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। হ্যাঁ, তারা এই বক্তব্যটাকে আপনার মিস ইন্টারপ্রেট করবেন, মিসগাইডেড করবেন। কারণ আমি কখনোই মনে করি না, কোনোভাবেই মনে করি না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মানে মুছে ফেলার কোনো সুযোগ আসলে আছে। এখানে উপস্থিত মানুষজন বলেন, ডক্টর ইউনূস বলেন, কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে আপনি তো বাংলাদেশকে অস্বীকার করবেন, তাই না? এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক ধরনের রিপ্রেজেন্টেশন থাকতে পারে, তথ্যগত ঘাটতি থাকতে পারে, সেগুলো হতে পারে, কিন্তু এটা নিয়ে এই ধরনের কোনো মন্তব্য দিয়েছেন বলে আমার কাছে কিন্তু এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটাকে মিস ইন্টারপ্রেট করে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আপনাকে একদম পুশ করা হচ্ছে। এটি হচ্ছে একটা বিষয়। আরেকটি বিষয় আমি খুব গুরুত্ব দিয়ে বলতে চাই। দেখুন, পিএসসির আমরা দীর্ঘদিন বলেছি, শিক্ষক হিসেবেই বলছি, বিসিএস পরীক্ষার যে মুখস্থ বিদ্যার যে পরীক্ষা দেয়া হয় বিসিএস এর, আমলা যে তৈরি করা হয় বিসিএস এর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, আপনি ফিজিক্সে পড়ছেন, জনগণ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। এই যে নুসরাত তাবাসসুম মুর্মি, উনি কম্পিউটার সায়েন্সে পড়েছেন, কম্পিউটারের সাথে জনমাধ্যমের কোনো সম্পর্ক তো নাই, মানে মানুষের এভরিডে লাইফের তো কোনো পরিষেবার সাথে সম্পর্ক নাই, উনি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন। এই যে একটা প্রক্রিয়া, অসুস্থ প্রক্রিয়ায় আমরা 53 বছর পার করেছি। এতে করে কি হচ্ছে জানেন? আমাদের বিভিন্ন জায়গায় কতগুলো ঘুষখোর, কতগুলো মস্তকবিহীন, কতগুলো জনবান্ধবহীন, আমি সবাইকে বলছি না, এরকম বহু মানুষ এখানে ঢুকে গেছে। আর তার চেয়েও বড় বড় কথা হচ্ছে পুরো আমলা প্রক্রিয়াটাই একটা আওয়ামীকরণ হয়ে গেছে গত 15 বছরে। আপনি এখানে কত রিফর্ম করবেন, আপনাকে এটা বুঝতে হবে। এবং সেটা আওয়ামীকরণের সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার সরকারিকরণ আর দলীয়করণের মধ্যে পার্থক্য আছে। সরকারের যে কোনো আদেশ মানতে তারা বাধ্য, এটি যেমন সত্য, কিন্তু যে কোনো দলকে অন্ধের মতো অনুসরণ করতে কি তারা বাধ্য কিনা, সেটা কিন্তু আমাদের প্রশ্ন আমরা তুলতে পারি নাই। তো আপনি এক উর্মি হয়তো বা সামনে এসেছে, এখন সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম, এই যে আমরা কথা বলছি না, এই সকল কিছু উনার পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার রাস্তা তৈরি করে দেয়, সকল কিছু উনাকে অনেক কিছু সুযোগ করে দেয়। আপনি কি করে নিশ্চিত হননি যে এখানে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করা হচ্ছে কিনা? আর জেডাই পান্নার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে উনি অনেক ক্ষেত্রে, আমি এটা বলতেই চাই দ্ব্যর্থহীন ভাষায়, উনি কিন্তু আওয়ামী লীগের সময় অনেক অনেক কিছুর সমালোচনা করেছেন। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উনি হয়তো বা যে কোনো কারণেই আবেগতাড়িত হতে পারেন, কারণ আমরা সবাই কোনো না কোনো অর্থে না, ওনার বাংলাদেশ। সকল সমালোচনাকে, ওনার সকল কিছুকে সম্মান করি, কিন্তু এই বিষয়টাকে তিনি বাহাবা দিয়ে সম্পূর্ণ একটা নিয়মকে তিনি আমি কি বল চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে মানে বরং আরো বাহাবা দিলেন, অন্যরা যেন করে উৎসাহ দিলেন। এতে করে আপনি মনে করেন না যে ওনার ওই উৎসাহে
আরো ভুল করার মতো, আরো এরকম ঘটনা ঘটবার মতো অবস্থা তৈরি হতে পারে। অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, এবং এটা 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 হবে। বরঞ্চ আমি মনে করি আমাদের জন্য আপনি প্রস্তুত থাকেন যে আগামী নভেম্বর মাসটাতেই, এই অক্টোবর নভেম্বর মাসেই আপনি এরকম আরো কতগুলো ইনসিডেন্ট পাবেন। আমি তো আজকেই কিছুক্ষণ আগে পত্রিকায় আরেকজন বোধহয় টিএনও না বা ডিসি এরকম একজনকে দেখলাম, তিনিও একই একই রুট ধরেছেন। কারণ কি, এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, আমি একদম মানে অ্যাওয়ার করে দিতে পারি। এখন এখানে হয়েছে কি জানেন, আমরা কে কখন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছি আমরা নিজেরাও কিন্তু জানি না। পরিস্থিতিটা কিন্তু ভীষণ রকমের নাজুক। আরেকটা যেটা হচ্ছে যে আমরা এখনো পরিস্থিতিকে বুঝে উঠতে পারছি না। আমাদের সাথে তো এই যে একটা নতুন পরিস্থিতি, নতুন গভর্নমেন্ট, নতুন সিস্টেম, এটা দাঁড় করানো তো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, তাই না? আপনি যাদেরকে দিয়ে এই গভর্নমেন্ট চলছে সেই মানুষগুলো তো আপনার প্রফেশনাল না, তারা তো এই বিষয়গুলো সম্পর্কে জানে না। তাহলে খুব স্বাভাবিকভাবেই একটা জানাশোনা জানা বোঝার ঘাটতি এখানে কাজ করছে। এখানে এনজিওর লোকজন অনেক প্রাধান্য পেয়েছে, চিটাগাং এর লোকজন অনেক প্রাধান্য পাচ্ছে, এই অভিযোগগুলো আসছে। নানাবিধ অভিযোগ কিন্তু আছে, এক্সিস্ট করছে, কিন্তু অভিযোগের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেউ তো এগিয়ে আসছে না। আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আপনার আমলা বলেন, কেউ তো সাপোর্টিভ হচ্ছে না। আর যদি সাপোর্টিভ না হয়, কোনো গভর্নমেন্টকে যদি সাপোর্টিভ না হয়, তাহলে সে কিভাবে রান করতে পারে একটা সরকারকে? সেটি কিন্তু আমাদের ভাবতে হবে। এই জন্য আমাদেরকেও সহযোগিতা করতে হবে, বা যত তাড়াতাড়ি উনারা এটাকে, এই যে রিসেট বলে না, উনারা এই আমলাতন্ত্র বলেন, উনারা প্রজাতন্ত্র বলেন, আইন বলেন, এগুলোকে যত তাড়াতাড়ি রিসেট করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজগুলোকে অগ্রসর হবে। এটাই সম্ভবত ডক্টর বোঝানোর চেষ্টা করেছেন। একদম স্পষ্ট আপনার